হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শুরু করছিলাম, যেটা তড়িৎ রসায়ন নামে পরিচিত। তো তোমাদের সাথে সাথে আমার 2টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, ভাইয়া পুরা সুন্দরভাবে তোমরা তৃতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তৃতীয় ক্লাসটা সুন্দরভাবে কভার আপ করে নিবা এবং বই সুন্দরভাবে মানে দাগায় নিবা এবং সুন্দরভাবে ক্লাসটা করলেই তোমার এখান থেকে তোমার 50% থেকে তোমার 80% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর বাকিটা তুমি নিজ দায়িত্বে তুমি 100% কমপ্লিট করার জন্য 20% বা হোক বা তোমার 50% হোক বাসা থেকে পড়ে নিবা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমার হচ্ছে কি মানে হচ্ছে ফারাডের সূত্র প্রযোজ্যতা। এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে তোমার হচ্ছে কি ফারাডের সূত্র প্রযোজ্যতা এবং তোমার হচ্ছে কি মানে সীমাবদ্ধতা থেকে শুরু করতে যাচ্ছি। তো আমরা সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে পড়ে নেবো। এখানে কি দেওয়া আছে তোমার আমরা মেইনলি তোমার হচ্ছে কি মানে মানে বইটা আমরা ধরে ধরে পড়বো তোমার এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউ তোমার হচ্ছে কি জন্য। তো অনেক অনেক দুঃখিত, ঠিক আছে? আহ, আমরা টপিকে চলে আসি। আমরা টপিকে আমরা তোমার মেনলি আমরা তোমার হচ্ছে কি এই বইটা আমরা পড়তেছি সুন্দরভাবে তোমার এমসিকিউ কভার করে দেওয়ার জন্য এবং সিকিউতে তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেন কভার করে দেওয়ার জন্য। তারপর আমি তোমার হচ্ছে কি মানে মেইন ক্লাসে তোমার হচ্ছে ম্যাথ সব বেসিক সহকারে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করবো, বোর্ড কোশ্চেন জন্য কীভাবে আসতে পারে আর তোমার এডমিশনের জন্য কীভাবে আসতে পারে। সুন্দরভাবে আমি হাজার সালের বইটা সুন্দরভাবে আগে এরিয়া মার্কিং করে দেই। তারপর আমরা আস্তে আস্তে তোমার কি ম্যাথে আমরা তোমার কি চলে যাব। এখানে প্রযোজ্যতা দেওয়া আছে, তো প্রযোজ্যতা থেকে কতটুকু পড়তে হবে পড়ে নিই আমরা, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে তোমার কি ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষণে দ্রবণে গলিত ও মানে দ্রবণে ও গলিত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হতে পারে। তারপর এখানে বলছে ফ্যারাডের সূত্রের উপর চাপ এবং ঘনমাত্রা তার দ্রবণের ঘনমাত্রা বিশেষ কোনো প্রভাব নেই অবশ্যই, তবে তাপের প্রভাব আছে। উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পরিবহন সহজ হয়ে থাকে। তাই এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই। এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, তোমার এখানে বলছে সীমাবদ্ধতা দেওয়া আছে, সীমাবদ্ধতা অল্প একটু পড়তে হবে। যে ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশেষ পরিবাহীর বেলায় প্রযোজ্য, ইলেকট্রনীয় পরিবাহী ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে ফ্যারাডের সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? ফ্যারাডের সূত্র তোমার কি ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তোমার কিসের ক্ষেত্রে তোমার প্রযোজ্য নয়? তোমার তড়িৎ তড়িৎ বিশিষ্ট পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ইলেকট্রন পরিবাহিতার উপর প্রযোজ্য নয়। তাহলে এই দুইটা পয়েন্ট তোমাকে কি করতে হবে, এমসিকিউর জন্য একদম মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপর এখানে বলছে কারণ এখানে এখানে বলছে কারণ এখানে তোমার কি জারণ বিজারণ কি ঘটতে পারে না। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট এখানে বলছে যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশেষ পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয়, শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য। কোনো তড়িৎ বিশেষ একসাথে একাধিক জারণ বিজারণ ঘটলে ফ্যারাডের সূত্র গণনার ক্ষেত্রে ত্রুটি হবে। জাস্ট এখান থেকে তোমার কি এখান থেকে আমরা এতটুকু পড়লাম, এতটুকু মুখস্থ করবা যে তোমার তড়িৎ বিশেষ পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তোমার ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর কিছুই পড়বো না। তারপর আমরা নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্টে কি বলছে, ফ্যারাডের সূত্রের প্রয়োগ এবং তড়িৎ বিশেষে তোমার পদার্থের পরিমাণ। এখান থেকে তোমার ভাইয়া পরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে যদি পারো নিজ দায়িত্বে তোমার রিডিং দিলেই তোমার হয়ে যাবে। আমি বেসিক তোমাদের কমপ্লিট করবো যখন তোমাদের ম্যাথ ধরাবো, ঠিক আছে না? যখন আমরা ম্যাথ ক্যালকুলেশন করবো সরি, গলাটা একটু তোমার আজকে দাবি নিছি, তো অল্প একটু কাশ, একটু কাশ হবে। কষ্ট করে ক্লাসটা করে নিও, সমস্যা নেই। তো এখান থেকে এতটুকুই কমপ্লিট করে নিবা যে তোমার কি মানে তোমার 1 মোল ইলেকট্রন মোট চার্জ তোমার কি কত কুলম্ব হতে পারে। অর্থাৎ 1 মোল ইলেকট্রন মোট চার্জ হতে পারে তোমার কি 1.602 × 10⁻⁹ কুলম্ব। একে তোমার যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিই
তাহলে তোমার 6.023 ইন্টু 10 ইনভার্স 23 কুলম্ব তোমার হচ্ছে কি মান দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে কি সর্বশেষ পর্যায়ে তোমার হচ্ছে 965500 কুলম্ব পাওয়া যাবে। তাহলে আমার 1 ফ্যারাডের সমান কত কুলম্ব হতে পারে? 1 ফ্যারাডের সমান তোমার হচ্ছে কত কুলম্ব হতে পারে দেখো। অর্থাৎ আমরা জানছিলাম যে তোমার হচ্ছে কি 1 ফ্যারাডের সমান তোমার হচ্ছে কি 96500 কুলম্ব হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব, ঠিক আছে না? আমার ইম্পর্টেন্ট না, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি এত সালে আসছিল। তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা তোমার ইনফিনিট টেস্টটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা পড়ে নেব। তারপর এখানে তারপর নেক্সট পয়েন্টে আমরা চলে আসি যে ফ্যারাড বলছে। ফ্যারাড অর্থ কি? তোমার ফ্যারাড শব্দ অর্থ তোমার কি মূল। অর্থাৎ ফ্যারাড বলতে কি বোঝায়? ফ্যারাড শব্দ অর্থ তোমার কি মোলকেই বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? তো মোলকেই বোঝানো হয়ে থাকে। তো এখানে বলছে 1 মোল ইলেকট্রন মোট চার্জকে তোমার ফ্যারাডে বলা হয়, যার তোমার মান হচ্ছে 96500 কুলম্ব, ঠিক আছে না? আমরা পড়লাম যে 1 তোমার কি ফ্যারাডের সমান হচ্ছে তোমার কি 96500 কুলম্বকে বোঝানো হয়ে থাকে। তারপর এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে 1 ফ্যারাডের চার্জ বা ফ্যারাডের ধ্রুবক বলা হয়। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ তো হচ্ছে ফ্যারাড, এফ তো হচ্ছে তোমার কি এফতে হচ্ছে তোমার ফ্যারাড দ্বারা প্রকাশ করা হতে পারে। এতটুকু তুমি কি জেনে নিবা। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে 1 ফ্যারাড সমান কত কুলম্ব? 96500 কুলম্ব। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 15 থেকে 16 সালে আসছিল। এমনিতে আমি ইনফিনিটিসটা দিই না, ঠিক আছে? তো এই এমনিতে টনটন মুখস্থ করে নিবা। তুমি তোমার নিজ দায়িত্বে সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে না? অর্থাৎ নিজ দায়িত্বে সুন্দরভাবে টনটনা মুক্ত করে নিবা। তুমি তোমার নাম ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবে না যে 1 মোল সিলভার উৎপাদনের জন্য 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রয়োজন হতে পারে। তাহলে এখানে তোমার এখানে তোমার কতগুলো তোমার ওয়ার্ড দিচ্ছি, তো সুন্দরভাবে আমরা পরে কভার করছি যে তোমার x মোল সিলভার তোমার উৎপাদনে এত বিদ্যুৎ চার্জ প্রয়োজন হয়। সুতরাং তড়িৎদ্বারে সঞ্চিত সিলভার পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ চার্জের সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ বিশেষণের প্রকোষের বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ পরিমাণ থেকে তড়িৎ বিশেষ পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়। তাহলে এখান থেকে এতটুকু পর্যায়ে এখান থেকে এতটুকু মুক্ত করে নিবা যে তোমার কি এখান থেকে এতটুকু মুক্ত করতে হবে যে তোমার 1 কুলম্ব 1 ফ্যারাডের সমান কত কুলম্ব হতে পারে? 1 ফ্যারাডের সমান তোমার কি 9655500 কুলম্ব হতে পারে, ঠিক আছে না? এখানে তোমার একটা তোমার কি এমসিকিউ, এখানে তোমার কি সলিউশন করে দিছে। তো নিজ দায়িত্বে যদি টপিকটা পড়ে থাকো বা তোমার ক্লাস নং তোমার দেখো, তাহলে ক্লাস নং যদি 1 তারপর ক্লাস নং তোমার কি 2টা যদি কভার করতে পারো, তাহলে এই কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো যারা যারা ক্লাস 1 এবং ক্লাস 2 তোমার কভার করে নাও নাই, তারা সুন্দরভাবে আমাদের প্ল্যাটফর্ম যে সার্চ দিলেই তোমার ইউটিউবে চলে আসবে। তো এখানে অপশনটা তুমি নিজ দিকে তুমি কি বাসায় সুন্দরভাবে কি সলভ করে দিবা, ঠিক আছে? তারপর এখানে চলে আসলাম যে ফ্যারাডের সূত্রের তাৎপর্য কতগুলো দেওয়া আছে। ফ্যারাডের সূত্রে তোমার অনেকগুলো তাৎপর্যপূর্ণ দেওয়া আছে। তোমার এই তাৎপর্যগুলো তোমার মানে আমার মনে হয় যে এখান থেকে তোমার পড়ার দরকার নেই। যদি পারো তাহলে নিজ দিতেই সুন্দরভাবে কি দিবা, নিজ দায়িত্বে তোমার সুন্দরভাবে এখান থেকে তোমার রিডিং দিলে হয়ে যাবে, ঠিক আছে না? চাও পয়েন্টগুলো এমনিতে মনে রাখবা। তাও চাও আমরা তোমার এই পেজটা আমরা স্কিপ করি। তারপর এখানে বলছে 9 নম্বর বলছে যে তোমার কি বিদ্যুৎ বিশ্লেষণকারী কোনো পদার্থের আয়ন থেকে 1 মোল, কত মোল? তা হচ্ছে 1 মোল 1 মোল পদার্থকে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুৎ পরিমাণ সে পদার্থের ধনাত্মক আয়নের চার্জের সমান মোল ইলেকট্রন এর সমান হতে পারে। তারপর এখান থেকে কিছু পদ দরকার নেই ভাই, এখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবা যে সিলভারে তোমার কি ক্ষেত্রে তোমার কি 1 ফ্যারাডে প্রযোজ্য, তাহলে কপারের ক্ষেত্রে তোমার কি 2 ফ্যারাড প্রযোজ্য এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমার কি 3 ফ্যারাড প্রযোজ্য হতে পারে। এটা আমরা পড়বো, আমরা এখানেই পড়বো। তো এই পার্টটা তোমার কি করতে হবে, এই পার্টটা তোমার কি তোমার মেডিকেলের জন্য, বিশেষ করে মেডিকেলের জন্য তোমাকে একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে মুখস্থ করতে হবে এবং এটা তোমার কি এমসিকিউর জন্য এমসিকিউতে এবং ট্রু ফলসের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তো সুন্দরভাবে এটা তোমার বারবার রিভিশন দিতে হবে যে তোমার হচ্ছে 1 মোল তোমার কি তোমার ধনাত্মক আয়নকে বিদ্যুৎ করতে তোমার 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হয়। দ্বিমূলের ক্ষেত্রে 2 ফ্যারাড প্রয়োজন হতে পারে। ধনাত্মকের ক্ষেত্রে তোমার কি 3 ফ্যারাড প্রয়োজন হতে পারে। তাহলে 1 মোল তোমার কি তোমার 1 ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হয়। তারপর দ্বি অর্থাৎ 1 মোল দ্বি ধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হয় এবং 1 মোল 3 আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হয়। এখান থেকে টনটনা মুখস্থ করে নিবা। এখান থেকে আমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে জাস্ট এখান থেকে রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে, ওই পার্টটা মুখস্থ করলে হয়ে যাবে। ভাইয়া যতটুকু দেখা দিচ্ছে ততটুকু পড়ো, ইনশাআল্লাহ অনেক তোমার থেকে অনায়াসে একদম মানে তোমার কি ভালো রেজাল্ট করবা এবং এডমিশনও কোপায় দিতে পারবা। এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে আমরা সমস্যাগুলো পড়বো না। যখন আমরা ম্যাথ আমরা সুন্দরভাবে সলিউশন করব, ঠিক আছে না? যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন সুন্দরভাবে ভাইয়া তোমার কমপ্লিট করে দেবে, বিশ্বাস রাখো হয়ে যাবে। তারপর এখান থেকে তোমার কিছু মুখস্থ করা দরকার নেই যে যেমন 1 মোল ইলেকট্রন কোনটি হতে পারে, ঠিক আছে না? 1 মোল ইলেকট্রন কোনটি হতে পারে, তো এইটা নিজ দায়িত্বে এমসিকিউগুলো সলভ করে নিবা, ঠিক আছে? এমসিকিউগুলো এটা ইম্পর্টেন্ট, তখন সেই ইনফিনিটি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? অনুশীলন থেকে হুবহু মানে তোমার উঠায় দেয়। এগুলো আমরা স্কিপ করবো, এগুলো আমার ইম্পর্টেন্ট না। তারপর আমরা সরি নেক্সট আমরা কি টপিকে চলে যাবো। নেক্সট টপিক তোমার কি দেওয়া আছে দেখি। নেক্সট টপিক তোমার দেওয়া আছে দ্রবণে আয়নিক যুগের তড়িৎ বিশ্লেষণ এবং ইলেকট্রোড বিক্রিয়া। এসব সম্পর্কে আমরা কি করবো সুন্দরভাবে
কভার করে নেব। তো ভাইয়া পুরা মানে ভাইয়া অল্প একটু অসুস্থ, তো তো অসুস্থর জন্য তোমাদের অল্প একটু সমস্যা হইতেছে। তো তোমরা অল্প একটু তোমার কি ভাইকে একটু টাইম দিবা, ঠিক আছে? টাইম দিয়ে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? তো আমরা চলে আসি যে তোমার টপিকে চলে আসি। যে নেক্সট টপিকটা হচ্ছে ধ্রুবণে আয়নিক যুগের তড়িৎ বিশ্লেষণ এবং ইলেকট্রন বিক্রিয়া দেওয়া আছে। এখান থেকে কিছু পাবো না ভাইয়া পুরা, এখান থেকে জাস্ট রিডিং দিলে তোমার কি কভার হয়ে যাবে। রিডিং দিলে তোমার কভার হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর আমরা চলে আসি যে তোমার কি মানে এখানে বলছে যে তোমার বলছে যে তোমার কি তড়িৎ বিশ্লেষণে তোমার কি তিনটা শর্ত আছে। সেই তিনটে শর্ত তোমাকে করে নিতে হবে যে তড়িৎ রাসায়নিক তো রাসায়নিক সংশ্লিষ্ট আয়নের অবস্থান, তারপর তড়িৎ বিশ্লেষণে ধ্রুবণে ক্যাটায়ন এবং অ্যানায়নিক ঘনমাত্রার প্রভাব রয়েছে এবং তড়িৎ কোষের ব্যবহৃত তড়িৎদ্বারের প্রকৃতি এবং তড়িৎদ্বারের প্রভাবের উপর নির্ভর করে থাকে। তাহলে এখান থেকে জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট টপিক না। এখান থেকে আমরা পড়বো না, আমরা মেইন বই থেকে পড়বো। মেইন বই যখন সহায়ক বই থেকে পড়বো। তড়িৎ রাসায়নিক সারি, তড়িৎ রাসায়নিক সারি থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে কিছু পড়বো না। যদি যদি পারো তাহলে আমি রিডিং দিচ্ছি, হ্যাঁ তুমিও সুন্দরভাবে আমার সঙ্গে রিডিং দাও, সমস্যা নেই, রিডিং দিতে আমাদের সমস্যা নেই। অর্থাৎ এখানে বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জমুক্ত হওয়ায় তোমার প্রবণতার উপর ভিত্তি করে আয়নসমূহকে একটি সারিতে সাজানো হয়েছে, একে তড়িৎ রাসায়নিক সারি বলা হয়। এই সারিটি বিজন উভ বা বিভবের উৎসক্রম অনুসারে সজ্জিত হয়। দরকার নেই, এমনিতে তুমি ইয়া করতে নিতে পারো, তোমার জানার জন্য এমনিতে বোল্ড করে নিতে পারো যে বিজারণের সময় বিজারণ বিভাগের উৎসক্রম অনুসারে তোমার সজ্জিত হতে পারে এবং বলছে সহজে বিজারণযোগ্য ক্যাটায়নটি এ সারিতে সবচেয়ে নিচে স্থান পেয়েছে। এক্ষেত্রে নিচে দ্বিতীয় এবং তৃতীয় শর্ত অবহিত থাকবে এবং উল্লেখ্য ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন সারিতে সবচেয়ে অধিক সক্রিয় ধাতুটি প্রথম সারিতেও রয়েছে এবং নিচের দিকে ক্রমান্বয়ে কম সক্রিয় মৌলটি স্থান পেয়েছে। দ্রবণের থেকে কোনো আয়ন চার্জ মুক্ত হওয়ার প্রবণতা হলো তার ধাতুর সক্রিয়তার বিপরীত। জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে, ইম্পর্টেন্ট টপিক না, ঠিক আছে? তারপর আমরা নেক্সট আমার চলে যাই। নেক্সট তোমার থেকে এই বক্সটা তোমার হচ্ছে মুখস্থ করতে হবে। তোমার হচ্ছে কি এই বক্সটা তোমার একদম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার মুখস্থ করতে হবে। কিন্তু কোন কোন পয়েন্টগুলো মুখস্থ করতে হবে আমি সুন্দরভাবে আমার পার্সোনাল বেসে আমি সুন্দরভাবে এটা নোট দিয়ে দেবো, ঠিক আছে না? নোট তোমার সাবমিট করে দেবো। তো সুন্দরভাবে তুমি ওই নোটটা থেকে তোমার সুন্দরভাবে পড়ে নিলে তোমার কি হয়ে যাবে, এখান থেকে পড়ার দরকার নেই। তারপর এখানে চলে আসো, এখানে তোমার কিছু পড়বো না, এই পার্টটা আমার তোমরা রিডিং দিবা, আমারই ইম্পর্টেন্ট টপিক না। তারপর আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে তোমার এগুলো এগুলো কী কী পড়বা, এগুলো তোমার তোমার একটু পড়ার দরকার আছে, তো আমরা পড়ে নেবো, ঠিক আছে? তো যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা পড়ে নেবো। চলো ভাইয়ের সঙ্গে অল্প একটু কষ্ট করে পড়ে নিই। যে এখানে কী বলছে দেখো, এখানে বলছে তোমার কি মানে অনুরূপভাবে দ্রবণের ক্লোরিন আয়নের আয়োডাইড আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় প্রথমে তোমার তোমার আয়োডাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে এবং এত হবে, ইম্পর্টেন্ট না, এমনিতে রিডিং দিবা। যখন আমি তোমাদের বেসিক পড়াবো তখন সুন্দরভাবে কভার করে দেবো, সমস্যা নেই। তারপর এখানে বলছি তোমার কি সমধর্মীয়, এখান থেকে কিছু পড়বো না, আসলে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলা আমরা পড়বো না, এগুলো আমরা রিডিং দিয়ে দেবো। এই পার্টটাও আমরা রিডিং দিয়ে দেবো, ইম্পর্টেন্ট না। তারপর চলে আসো, তারপর এগুলো কিছু পড়বো না, এগুলো তোমার হচ্ছে কি কিছু পড়ার কোনো মানে হয় না, টাইম আমরা ওয়েস্ট করবো না। তারপর শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা অল্প একটু পড়তে হবে। শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণে ব্যাপক ব্যবহৃত হয়েছে আছে, বিশেষ করে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে
বিভিন্ন ধাতু নিষ্কাশন, ধাতুর বিশুদ্ধকরণ, বিভিন্ন যৌগ উৎপাদন, ইলেকট্রোপ্রোটিন ইত্যাদি উল্লেখযোগ্য। শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্বনের কিছু ব্যবহার উল্লেখ করা হলো, যেমন ডাউন পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্বনের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় তোমার হচ্ছে কি তড়িৎ বিশ্বনে কি নিষ্কাশন করা হয়, তোমার হচ্ছে কি ধাতু নিষ্কাশন করা হয়, সেটা কোন পদ্ধতির মাধ্যমে? ডাউন পদ্ধতির মাধ্যমে। এটা এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তারপর চলে আসো, এখানে তোমার হচ্ছে কি মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কাস্টিক সোডা ব্যবহার করা হয়। তাই সে কাস্টিক সোডাকে বলা হয় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং কাস্টিক পটাশকে বলা হয় তোমার কি কাস্টিক পটাশকে বলা হয় তোমার কি KOH। তাহলে এটা এটা হচ্ছে কি কাস্টিক পটাশ, কাস্টিক ছয়টায় বেশি, আর কাস্টিক হচ্ছে পটাশ, পটাশ। আর কাস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই দুইটা টার্ম মুখস্থ করবা, ঠিক আছে। তো অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্বনে সোডিয়াম ক্লোরাইড তোমার হচ্ছে কি সোডিয়াম ক্লোরোক্সাইড উৎপাদন হয়। গলিত হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড ও গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্বনে যথাক্রমে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু নিঃসৃত হয়। বিশুদ্ধ বক্সাইড বা অ্যালুমিনিয়াম, তাহলে এই যে বক্সাইড বা অ্যালুমিনিয়ামে তুমি সংকেতটা মুখস্থ করবে। এখান থেকে আহামরি ইম্পর্টেন্ট না, সংকেতটা তোমার লাগবে। এখান থেকে তোমার কি সংকেতটা তোমার এমসিকিউতে চলে আসে, যে তোমার হচ্ছে কি মানে তোমার বক্সাইড এবং তোমার অ্যালুমিনিয়ামের সংকেত কি Al2 কি আসবে, তো দেখো, অর্থাৎ Al2 তোমার O3 চলে আসবে। এটা তোমার অ্যালুমিনিয়াম বা বক্সাইডের সংকেত। এটা হচ্ছে বক্সাইটের তোমার হচ্ছে কি সংকেত। তো সুন্দরভাবে এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। আমার এখান থেকে ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমার এই তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে তোমার কি ডাউন পদ্ধতির মাধ্যমে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্বনে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তারপরে তোমার কাস্টিক সোডার সংকেতটা মুখস্থ করবা, কাস্টিক পটাশিয়ামটা মুখস্থ করবা, এবং বক্সাইডের সংকেতটা মুখস্থ করলে এখান থেকে দ্যাট উইল বি মোর দেন এনাফ, ঠিক আছে না। ধাতু সক্রিয়তা শীর্ষতা অবলুপ্ত করতে কি করতে হবে, করতে হবে। যে তোমার হচ্ছে কি চলে আসলাম নেক্সট টপিকে, যে ধাতুর সক্রিয়তা সিরিজ। আমরা জানি ধাতু সমূহ বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে জারিত হয়, আবার ধনাত্মক আয়ন অবস্থান ভেদে ইলেকট্রন গ্রহণ করে বিজয়িত হয় ধাতু পরমাণুতে পরিণত হতে পারে। এই ধাতু আয়নের বিজয়িত হওয়ায় প্রবণতা ধাতুর সক্রিয়তার উপর নির্ভর করে। তারপর একক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ পড়তে হবে যে জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া সমূহ হলো একক প্রতিস্থাপিত বিক্রিয়া। তাহলে এটা তোমার সুন্দরভাবে মনে রাখতে হবে যে জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া তোমার হচ্ছে কি একক হল তোমার হচ্ছে কি একক প্রতিস্থাপিত বিক্রিয়া হতে পারে। ধাতুর সক্রিয়তা একক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা পানি ও অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপনের সংযোগে প্রমাণিত হয়। এছাড়া অধিক সক্রিয় ধাতু লবণের দ্রবণে তোমার কি অ্যানায়নকে প্রতিস্থাপন করে। ইম্পর্টেন্ট না, ধাতু দ্বারা পানি অথবা অ্যাসিড হাইড্রোজেনের একক প্রতিস্থাপন, অর্থাৎ অত্যাধিক তোমার সক্রিয় গ্রুপ ধাতুসমূহ গ্রুপ এত তোমার কি ক্যালসিয়াম তোমার কি এসার তারপর বেরিলিয়াম ধাতুর প্রবাহ বিক্রিয়াকালে পানি থেকে এত প্রতিষ্ঠিত হয়। তাহলে কিছু পড়বো না, এখান থেকে যদি পারো তাহলে তোমার এই তোমার ক্যালসিয়াম এসার BA ধাতুর প্রবল বিক্রিয়াগুলো পানি থেকে প্রতিষ্ঠিত হতে পারে, এটা জানলেই হয়ে যাবে। আর এই টপিকটা তোমার আসলে তোমার পড়ার দরকার নেই, আমরা পড়বো না, ঠিক আছে না। আমরা সুন্দরভাবে নোট থেকে আমরা সুন্দরভাবে ভাইয়া যখন নোট দিবে তোমাদের, তো নোট থেকে সুন্দরভাবে তুমি কভার করে নিবা। এটা ইম্পর্টেন্ট না, আমরা যখন তোমার কি নোট আমরা তোমার সাবমিট করবো, তো বা নোট তোমাদের দিয়ে দেবো, তখন ওখান থেকে পড়ে নিবা, এখান থেকে পড়ার তোমার কোনো দরকার নাই, ঠিক আছে। তো ওখান নোট থেকে আমরা কভার করে নেবো, এখান থেকে আমরা কিছু পড়বো না। আমরা নেক্সট যেসব ধাতু সক্রিয়তা সৃষ্টি তোমার কি অল্প একটু পড়তে হবে, এবং এই ধাতু সক্রিয়তা সৃষ্টি তোমার মেইন এক্সামের জন্য, ঠিক আছে না। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, অথবা ভার্সিটি তোমার কি ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার মুখস্থ করতে হবে। এমসিকিউতে ওভারঅল তোমার কি ডিরেক্ট চলে আসে যে নিচের কোনটি সক্রিয়তা সিরিজ থেকে কোনটি সক্রিয়তা অধিক তোমার কি সক্রিয় সম্পূর্ণ, যে তোমার এটা পুরোটাই মুখস্থ করতে হবে। যে তোমার কি এই যে তোমার পুরোটাই মুখস্থ হবে, পুরোটাই মুখস্থ। তোমার কি কি দেওয়া আছে চলতো দেখি, অর্থাৎ এখানে দেওয়া আছে কি তোমার কি লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, তোমার কি মানে তোমার কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, তোমার কি জিঙ্ক, তোমার কি ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, তোমার কি টিন, লেড, হাইড্রোজেন, কপার, তোমার কি সিলভার, এবং তোমার কি মানে গোল্ড, এবং তোমার কি হতে পারে মার্কারি হতে পারে, ঠিক আছে না। এগুলো আমরা পড়লাম, যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 21 থেকে 22 তোমার কি 20 থেকে 21 সালে চলে আসছিল। তো এই সিরিজটা আসলে তোমার কি ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট, তো মুখস্থ করতে হবে। তো কীভাবে মুখস্থ করবা, আমরা চলে আসি যে ট্রিক্স এভাবে মনে রাখবা, যে ট্রিক্স আমি তোমার ট্রিক্স আমি আমার মতো করে পড়ছি, তোমরাও এভাবে পড়বা, যে এভাবে মনে রাখতে পারো যে লি কে, অর্থাৎ লি কে বা কানা, এই যে তোমার লি কে বা কানা, তো বি বা কা, লি কে বা কানা, এভাবে মনে রাখতে পারো যে তোমার লি, খাতায় তুমি সুন্দরভাবে লিখতে পারো যে লি কে বা কা, তোমার কি না, লি কে বা কানা, তোমার কি মাগেল, তোমার কি মাক এল এল, তারপর মানজেল, মানজেল, মাগেল মানজেল, তোমার কি মাগেল মানজেল, তো হচ্ছে লি কে বা কানা, মাগেল মানজেল, কর্পিসিটি, তো CRAP, কর্পি
তারপর সেখানে তোমার কি আসতে পারে তোমার হচ্ছে কি সিডি সিডি কোলিসেন পিবি, তাহলে কি কোলি সিও কোনি সিও এন আই কোনি সেন, তোমার হচ্ছে এসএন সেন, তারপর সেখানে পিবি চলে আসলো কোলিসেন পিবি, তারপর হচ্ছে কি তোমার হাইড্রোজেন এমনিতে মনে রাখবা। আর কাঙ্গাল হলাম আজ আমরা, তাহলে কি সিইউ কাঙ্গাল, গাঙ্গাল হলাম, এইচতে হলাম আজ, এজিতে আজ, হলাম আজ আমরা, তাহলে ইউতে আমরা। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে তোমার হচ্ছে কি এই যে তোমার এভাবে মনে রাখতো লি কে বাকানা বাকানা, তোমার হচ্ছে কি লি অর্থাৎ লি কে বাকানা মাগেল মাগ এল মানজেল, তারপর হচ্ছে কি করফি সিডি কোলি সেন পিবি কোলি কোনি কোনি সেন পিবি, অর্থাৎ পিবি, তারপর তোমার হচ্ছে কি হাইড্রোজেন কাঙ্গাল হলাম আজ আমরা। এইভাবে তোমার হচ্ছে কি একদম আমি আমার মতো করে আমি মুখস্থ করে নিছি, ঠিক আছে। তুমি তোমার তোমার মতো করে এইভাবে মুখস্থ করলে তুমি জীবন আর তোমার হচ্ছে কি তোমার ভুলে যাবে না। তো লি কে বাকানা, লিতে হচ্ছে লিথিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, বিতে হচ্ছে বেরিলিয়াম, তোমার হচ্ছে কেতে হচ্ছে কি তোমার কেতে হচ্ছে ক্যালসিয়াম। তো লি কে বাকানা, নাতে হচ্ছে তোমার হচ্ছে কি সোডিয়াম। তো এখান থেকে আমরা মুখস্থ। তারপর হচ্ছে মার্ক এল, এমতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এতে হচ্ছে অ্যালুমিনিয়াম, মার্ক এল মান, এম এন মানতে ম্যাঙ্গানিজ, মাগেল মানজেল, জেনতে হচ্ছে তোমার কি জিঙ্ক, মাগেল মানজেল শেষ, অর্থাৎ লি কে বাকানা মাগেল মানজেল। তারপর এখান থেকে তারপর করফিসিটি, সি সি আর কোরফি, সি আর এফি, অর্থাৎ সিতে হচ্ছে ক্রোমিয়াম, এফি হচ্ছে আয়রন, কোরফি সিডি, সিটি হচ্ছে কি কাডমিয়াম হতে পারে। তারপর তোমার হচ্ছে কি কোরফিসিটি, তোমার হচ্ছে কি লি কে বাকানা মাগেল মানজেল কোরফিসিটি। তারপর তোমার চলে আসবা যে হচ্ছে কি কোনি, অর্থাৎ কোতে হচ্ছে কোবাল্ট, এনতে হচ্ছে নিন, কোনি সেন, এসে হচ্ছে স্টেনিয়াম, তারপর অথবা পিবি পিবিতে লেড, এসে না কোলি সেন পিবি। তারপর হাইড্রোজেন এমনিতে মনে রাখবা। তারপর হচ্ছে কি কাঙ্গাল হলাম আজ আমরা, সিইউতে তোমার হচ্ছে কপার, হ্যাঁ এইচডি হচ্ছে তোমার হচ্ছে কি তোমার সিলভার, তোমার হচ্ছে মার্কারি হতে পারে, এবং তোমার হচ্ছে কি মানে গোল্ড হতে পারে, এবং কি তোমার আছে তোমার ইউতে গোল্ড আর এতে হচ্ছে সিলভার হতে পারে। তো এইভাবে তুমি মুখস্থ করতে পারো। আমি আবার বলতেছি, তুমি সুন্দরভাবে আমার সঙ্গে বলো যে লি কে বাখানা মাগেল মানজেল কল্পিসিটি কোলি সেন পিবি হাইড্রোজেন কাঙ্গাল হলাম আজ আমরা। আমি আবার বলতেছি, তোমরা শুনে নাও যে লি কে বাকানা মাগেল মানজেল কল্পিসিটি, তারপর তোমার হচ্ছে কি কোনি সেন পিবি, হ্যাঁ তোমার হচ্ছে কি হাইড্রোজেন কাঙ্গাল হলাম আজ আমরা। ওয়ান মোর আমার সঙ্গে পড়ো যে লি কে বাকানা, তোমার হচ্ছে কি লি কে বাকানা মাগ এল মানজেল কল্পিসিটি, তারপর হচ্ছে কোনি সেন পিবি হাইড্রোজেন কাঙ্গাল হলাম আজ আমরা। এভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, তারপর আমরা কি আমরা ট্রিক্সটা মনে রাখবো, এই ট্রিক্সটা সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এই ট্রিক্সটা সুন্দরভাবে অ্যাপ্লাই করবা যে তোমার তোমার পানি, অর্থাৎ হচ্ছে কি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে কোন কোন শুক্রমূলকগুলো প্রতিস্থাপিত করতে পারে। একটা হচ্ছে তোমার কি লিথিয়াম, একটা হচ্ছে তোমার কি পটাশিয়াম, একটা হচ্ছে বেরিলিয়াম, একটা তোমার কি ক্যালসিয়াম, ঠিক আছে না, আর একটা হচ্ছে সোডিয়াম। তাহলে লি কে বাকানা তোমার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারো। তাহলে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে কে, লি কে, অর্থাৎ লি কে বা কা না, এভাবে মনে রাখবা যে হাইড্রোজেনকে প্রস্তুত করতে পারে কোন কোন তোমার হচ্ছে কি চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মৌল, অর্থাৎ লি কে বা কানা, অর্থাৎ লিথিয়াম পটাশিয়াম বেরিলিয়াম ক্যালসিয়াম সোডিয়াম। এখান থেকে এতটুকু হলে হয়ে যাবে। তারপর চলে আসা যে তোমার হচ্ছে কি স্টিম, অর্থাৎ স্টিম হাইড্রোজেনকে প্রস্তুত করতে পারে কোনটা, অর্থাৎ প্রথমে পড়লাম পানি, অর্থাৎ তরল যদি থাকে তাহলে লি কে বা কানা। আর যদি তোমার স্টিমকে তৈরি করতে পারে কোনটা, যে তোমার হচ্ছে কি মাগ এল মানজেল কোরফি, মাগেল মানজেল কোরফি সিডি। এভাবে মনে রাখবা যে মাগেল হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে এতে হচ্ছে অ্যালুমিনিয়াম, এমতে হচ্ছে ম্যাঙ্গানিজ, এবং জিঙ্কটা হচ্ছে তোমার হচ্ছে কি জিঙ্ক হতে পারে, ক্রোমিয়াম আয়রন এবং ক্যাডমিয়াম হতে পারে। তাহলে কি মাগেল মানজেল কোরফি সিডি, তাহলে এটা তোমার হচ্ছে কি মানে স্টিম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। এভাবে মনে রাখতে হবে যে তোমার তোমার এই লি কে বাকানা মাগেল মানজেল কোরফি সিডি, এইটা তোমার হচ্ছে কি স্টিম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে এই পুরো পার্টটাই তোমার এইভাবে মুখস্থ করতে হবে। তারপর চলে আসলাম যে তোমার হচ্ছে কি এই যে এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে কোন পর্যন্ত, যে তোমার হচ্ছে কোনি সেন পিবি এই পর্যন্ত হতে পারে। তাহলে কোনি সেন পিবি অর্থাৎ কোবাল্ট নিকেল এসএন পিবি, এই তোমার হচ্ছে কি এই তোমার হচ্ছে কি পাঁচটা তোমার হচ্ছে মৌল তোমার হচ্ছে হাইড্রোজেনকে অর্থাৎ অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তোমার এমসিকিউতে চলে আসবে যে কোন নিচের কোনগুলো মৌল তোমার হচ্ছে পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, স্টিম থেকে করতে পারে, এবং তোমার হচ্ছে অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারে। তাহলে অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারে তোমার হচ্ছে কি কোনি সেন পিবি, অর্থাৎ কোবার নিকেল এসএন এবং পিবি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়লাম যে তোমার হচ্ছে কি মানে তোমার পানি থেকে তোমার হচ্ছে কি দেখো পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে লি কে বা কানা। তারপর তোমার হচ্ছে কি তারপর আমরা চলে আসলাম যে তোমার স্টিম থেকে করতে পারে কোনটা, লি
কে বাকানা মাকেল মানজেল কর্পি সিডি এই পর্যন্ত। তারপর বললাম যে এসিড থেকে প্রতিস্থাপন করতে পারে কোনটা, যে লি কে বাকানা তোমার লি কে বাকানা মাকেল মানজেল কর্পি সিডি, তারপর কোনিসেন পিবি এই পর্যন্ত হতে পারে। তারপর এখানে বলছে তোমার কি উপরের কোনো উৎস থেকে সব ধাতু হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। তাহলে কোনটা থেকে অপসারণ করতে পারে না, তোমার কি কাঙ্গাল, তোমার কি কোলিসেন পিবি হাইড্রোজেন, তোমার কি কাঙ্গাল অর্থাৎ সিউতে কপার, এইচ দিয়ে হচ্ছে কি তোমার সিলভার, তো এইচ দিয়ে মার্কারি হতে পারে এবং এইচ দিয়ে সিলভার এবং কপার হতে পারে। তো এইটা আমরা মুখস্থ করতে হবে, কষ্ট করে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখানে কি বলছে, লেড থেকে উপরের দিকে ধাতু হাইড্রোজেনকে অধিক সক্রিয় হতে পারে, লেড থেকে উপরের গুলো ধাতু, এই যে পিবি অর্থাৎ লেড থেকে, এই যে লেড থেকে উপরের ধাতুগুলো তোমার কি তোমার হাইড্রোজেন অধিক সক্রিয়। তারপর হাইড্রোজেন এবং তোমার পানি এবং হাইড্রোক্লোরাইড থেকে হাইড্রোজেনকে প্রস্তুত করতে সক্ষম। তারপর হাইড্রোজেনের নিচে তোমার কি হাইড্রোজেনের নিচে তোমার কি তোমার হাইড্রোজেন কম সক্রিয় হতে পারে। এরা হাইড্রোজেন এবং তোমার কি পানি এবং হাইড্রোজেন ক্লোরাইড থেকে এত প্রস্তুত করতে পারেনি। অর্থাৎ এইখান থেকে তোমার কি অর্থাৎ হাইড্রোজেনের উপরে যেগুলো তোমার আছে সেগুলো তোমার অধিক সক্রিয় ধাতু, যেগুলো উপরে দেওয়া আছে সেগুলো কি অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু হিসেবে বিরাজ করে থাকে। তাহলে অধিক সক্রিয় ধাতু। আর হাইড্রোজেনের যেটা নিচে আসে সেটা হচ্ছে কি কম সক্রিয় ধাতু হতে পারে। তাহলে কম সক্রিয় ধাতু হতে পারবে। তাহলে হাইড্রোজেনের যেটা তোমার উপরে আছে সেটা অধিক সক্রিয় ধাতু, আর যেটা তোমার থেকে নিচে আছে সেটা হচ্ছে কি কম সক্রিয় ধাতু হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা এভাবে ট্রিক্স দিয়ে মনে রাখবো। এটা ইম্পর্টেন্ট দিকে তোমার কি তোমার বেসিক্যালি তোমার কি তোমার অনেক জ্ঞান ইম্পর্টেন্ট দেখে আমি সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আমরা কি পড়াই দিলাম। তো সুন্দরভাবে আমরা এখন কি নেক্সট টপিক আমরা চলে যাবো। নেক্সট টপিক কি বলছে চলো, নেক্সট টপিক এখানে বলছে তোমার কি এখানে কিছু পড়ার দরকার নেই, আমরা যাই পড়লাম তাই এখানে বাংলা সহকারে দেওয়া আছে। তো সুন্দরভাবে এটা আমরা কি করবো, এটা রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। আহামরি ইম্পর্টেন্ট টপিক না, ওই সবটা তোমার থেকে ইম্পর্টেন্ট টপিক ছিল। তো ভাইয়া সুন্দরভাবে পড়াই দিল। তারপর এখানে চলে আসো, এখানে তোমার কিছু পড়ার দরকার নেই, এখানে আসলে কিছু পড়ার দরকার নেই, এটা আমরা পড়বো না, আমরা নোট থেকে আমরা এটা পড়ে নিব, ঠিক আছে। তারপর চলে আসলাম যে তোমার কি ধাতু তুলনামূলক পরীক্ষা, জাস্ট এটা রিডিং দিলে তোমার হয়ে যাবে, আহামরি আর কিছু পড়ার এখানে নিড হবে না। তারপর চলে আসা যে তোমার এগুলো কিছুই পড়বো না, আমরা এগুলো কি কিছুই পড়বো না, জাস্ট আমরা নিজ দায়িত্বে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে চলে আসা যে জারণ অধ্যবিক্রিয়া এবং বিজারণ অধ্যবিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। যে প্রতিটি বিজারণ বা রিডক্স বিক্রিয়া দুটি অংশ থাকতে পারে, একটি অংশ বিজারকের ইলেকট্রন ত্যাগ এবং অপর অংশের জারকের ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে, তাই প্রতিটি অংশকে রিডক্স বিক্রিয়া অধ্যবিক্রিয়া বলা হয়। যেমন জারণ অধ্যবিক্রিয়া এবং বিজারণ অধ্যবিক্রিয়া। অর্থাৎ জারণ অধ্যবিক্রিয়া রিডক্স বিক্রিয়ার বিজারকে যে ইলেকট্রন ত্যাগ করে, জারক পদার্থ তা গ্রহণ করে, বিজারক ইলেকট্রন গ্রহণ করে জারিত হয়, এতে সংশ্লিষ্ট তোমার কি অর্থাৎ তোমার কি ওএন বৃদ্ধি পায়। তাহলে ওএন বৃদ্ধি পেতে পারে, ওএন ফুল ফর্ম কি, ওএন তে বোঝানো হয়েছে তোমার কি অক্সিডেশন নাম্বার, ও এক্স আই ডেশন DATION অক্সিডেশন নাম্বারকে বোঝানো হয় থাকে NUMBR। তাহলে ও তোমার কি এটা আছে ও এবং এন এর ফুল ফর্ম, তাহলে ও এন এর ফুল ফর্ম হচ্ছে কি অক্সিডেশন নাম্বারকে বোঝানো হয় থাকে। তাহলে কি এর অর্ধ বিক্রিয়া সম্পূর্ণ হয়। তারপর নেক্সট পয়েন্টে কি বলছে যে বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ রিডক্স বিক্রিয়া জারণ কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে সে সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি বিজারিত হয় এবং তোমার কি মানে জারকের সংশ্লিষ্ট এত হ্রাস পায়। তাহলে কি জারণের ক্ষেত্রে তোমার অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, এটা মনে রাখবা এমসিকিউর জন্য। আর বিজারণের ক্ষেত্রে তোমার কি অক্সিজেনের নাম্বার হ্রাস পায়, এটাও মনে রাখবা তোমার কি এমসিকিউর জন্য। এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নাই, যখন ভাইয়া তোমাদের সুন্দরভাবে ম্যাথ করে দেবে তখন সুন্দরভাবে ওখানে তোমার কি এই যে তোমার এগুলো তোমার শিখাই দেবে, সমস্যা নেই। আমরা এটা তোমার এখন আমরা স্কিপ করতে আমরা পারি। তারপর এখান থেকে এতটুকু পরে নিবা যে তোমার উভয় বিক্রিয়া থেকে বোঝা যায় এক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান করেছে, এটি স্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়া। তোমার কি স্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়া কাজে লাগিয়ে গ্যালভানিক কোষ এবং ভোল্ট কোষ তৈরি করা হয়। তাহলে কি কোষ তৈরি করা হয়, গ্যালভানিক কোষ তৈরি করা হয় এবং কি করা হয় থাকে ভোল্ট কোষ তৈরি হয়ে থাকে। তাহলে গ্যালভানিক কোষ এবং ভোল্ট কোষ তৈরি করানো হয়ে থাকে, এমনিতে তুমি কি মনে রাখবা। তারপর রিডক্স বিক্রিয়া এবং গ্যালভানিক কোষ তোমরা পড়তে হবে। যে লক্ষ্য করো তোমার কি জারক এবং বিজারণের মধ্যে সংশ্লিষ্ট রিডক্স বিক্রিয়াটি ঘটেছে একই বিকারকে দ্রবণের মাধ্যমে, তাই এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। কিন্তু রিডক্স বিক্রিয়াটি দুটি অর্ধ বিক্রিয়াকে পৃথক পাত্রে সংকুচিত করে বাহ্যিক পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এই পরিবাহীর মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ বিজারক থেকে জারকে ঘটবে। জাস্ট রিং দিলে তোমার কি হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট টপিক না, ঠিক আছে না। তারপর এখানে চলে আসো যে তোমরা এরূপ ইলেকট্রন প্রবাহ গ্যালভানিক কোষের রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তখন উপযুক্ত দুটি অর্ধবিক্রিয়া দুটি পৃথক পাত্রে সংঘটিত করা হয় এবং এদেরকে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া বলে। পড়বা না, আমরা কিছু পড়বো না, জাস্ট এই টপিকটা রিডিং দেওয়ার প্রয়োজন, তাই আমি রিডিং দিচ্ছি যে তড়িৎ ইলেকট্রন জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া একটু পড়তে হয়। তো ভাইয়ের সঙ্গে কষ্ট করে আমরা পড়বো যে তড়িৎ দ্বারটা আসলে কি, অর্থাৎ তোমার গ্যালভানিক কোষের প্রতিটি অর্ধকোষ ডুবানো ধাতব দ্বন্দ্বটিকে তড়িৎ দ্বার বা ইলেকট্রোড বলা হয়। তাহলে সিকির জন্য তোমার এই পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে যে তড়িৎ দ্বার কাকে বলে, এটা সিকির জন্য তোমার ক নম্বরের জন্য তোমার ইম্পর্টেন্ট চয়ের জন্য আমরা কি সুন্দরভাবে পড়ে নেবো যে গ্যালভানিক কোষের প্রতিটি অর্ধকোষে ডুবানো তোমার কি অর্ধকোষে
ডুবানো, তাহলে কি অধ্যকোষে ডুবানো তড়িৎদ্বার বা ইলেকট্রড তোমার হচ্ছে কি ইলেকট্রোড বলা হয়, ঠিক আছে না। তোমার গ্যালভানিক কোষে ঋণাত্মক চার্জযুক্ত একটি তড়িৎদ্বারকে অ্যানোড এবং তোমার হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্তকে বলা হয় ক্যাথোড বলা হয়। তো অ্যানোড হচ্ছে নেগেটিভ আর ক্যাথোড হচ্ছে কি পজিটিভ হিসেবে ধারণা হতে পারে। তারপরে এতটুকু তোমার মুখস্থ করতে হবে। যে পাত্রে জারণ কি বলছে এখানে দেখো, তাহলে যে পাত্রে কি বলছে, যে পাত্রে জারণ অন্তঃবিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় জারণ অন্তঃবিক্রিয়া, আর যে পাত্রে বিজারণ অন্তঃবিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় বিজারণ অন্তঃবিক্রিয়া বলা হয়ে থাকে। এবং এই প্রতিটি তড়িৎ কোষে তড়িৎদ্বার রূপে একটি ধাতব দণ্ড, কিছু লবণ যেমন লবণ দ্রবণ তড়িৎ বিস্ফোরণে ডুবিয়ে রাখা হয়, অর্থাৎ দুটি অর্ধকোষ সেতু দ্বারা যুক্ত করা হয়। তাহলে কি দ্বারা যুক্ত করা হয়? সেতু দ্বারা যুক্ত করা হয়। সেতু একটা দ্বন্দ্ব, সেটা তোমার হচ্ছে কি একটার সাথে আরেকটা সংযুক্ত স্থাপন করে থাকে, তখন পূর্ণ তড়িৎ কোষ সৃষ্টি হয়। লবণ সেতুটা পুরোটাই পড়তে হবে তোমাদের, যে লবণ সেতুটা আসলে কি, অর্থাৎ তড়িৎ কোষে ব্যবহৃত, দেখো তড়িৎ কোষে ব্যবহৃত, দেখো তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎ করবো যে তোমার সেই তড়িৎ কোষে ব্যবহৃত, সরি বারবার ডিস্টার্ব দিচ্ছে, চলে আসো যে তোমার এটা পড়তে হবে যে তড়িৎ কোষে ব্যবহৃত, তোমার তড়িৎ কোষে ব্যবহৃত ইলেকট্রন সেতু, পটাশিয়াম ক্লোরাইড এবং তোমার কি পটাশিয়াম নাইট্রেট বা তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, তোমার সোডিয়াম সালফেট 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণ দিয়ে উল্টানো, তাহলে কি দিয়ে উল্টানো, তাহলে কি দ্রবণ দিয়ে উল্টানো, দেখো যে তোমার দ্রবণ দিয়ে তোমার উল্টানো ইউ আকৃতির কাঁচনল, এটি দুমুখে তো তুলা ভর্তি এবং সেতু, তাহলে কি সেতু তোমার তোমার লবণ সেতু দুপাশ বা দু প্রান্তে তোমার কি অর্ধকোষ দিয়ে ডুবানো থাকে। তাহলে এটা তোমার একদম টনটনা মুখস্থ করতে হবে, একদম তোমার কি সিকিউর জন্য তোমার মানে খ নাম্বার জন্য তো মাস্ট মুখস্থ করতে হবে, এবং এমসিকিউর জন্য তোমার কি ট্রু ফলসের জন্য একদম মাস্ট মুখস্থ করতে হবে, একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এভাবে কোশ্চেন আসতে পারে যে তড়িৎ কোষে লবণ সেতু হিসেবে কি ব্যবহার করা হয়, তোমার কি পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এবং অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, এবং হচ্ছে সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়, সেটা ঘনমাত্রার মানটা কত 0.1 মিলিমিটার। তো এগুলো সুন্দরভাবে এগুলো তোমার কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে যে তোমার কোন কোন যৌগ ব্যবহার করা হয় লবণ সেতু হিসাবে, আর কত দ্রবণ মাত্রা থাকতে পারে, এবং সেটা কি আকৃতি থাকতে পারে, উল্টানো ইউ আকৃতি থাকতে পারে, এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। এবং তোমার হচ্ছে কি দুমুখে তুলা ভর্তি থাকতে পারে, লবণ সেতু দু বাহু বা দু প্রান্তে অর্ধকোষ দিয়ে ডুবানো থাকতে পারে। তাহলে এগুলো আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেব। তারপর লবণ সেতু বৈশিষ্ট্য আমরা সুন্দরভাবে পড়ে নেব। এটা তোমার হচ্ছে কি এমসিকিউর ক্ষেত্রে তোমার আসতে পারে, অথবা ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা কভার করে নেব, এটা তোমার ইম্পর্টেন্ট টপিক। তারপর বলছে লবণ সেতু ব্যবহৃত তড়িৎ বিশেষ্য ক্যাটায়ন বা অ্যানায়নকে গতিবেগ সমান বা প্রায় সমান হয়ে থাকে। ভালো কথা, তড়িৎ বিশেষ্য তোমার কি তড়িৎ কোষে লবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না। তাহলে তোমার কোশ্চেন যদি ট্রু ফলস যদি আসে যে তোমার লবণ সেতু কি দুটি কোষের সাথে বিক্রিয়া করে, অবশ্যই করে না। তড়িৎ বিশেষণের সময় দুটি অ্যানোড এবং ক্যাথোড জারিত হয় বা বিজারিত হবে না। তাছাড়া কি লবণ সেতু ভূমিকা, লবণ সেতু নিম্নোক্ত ভূমিকা রয়েছে, দুটি অর্ধকোষ পরোক্ষ সংযোগ রূপে লবণ সেতু ভূমিকা রয়েছে। তাহলে এটা তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে যে তোমার কি এর মূল উদ্দেশ্যটা কি, দুটি অর্ধকোষে পরোক্ষ পরবর্তন সংযোগকারী রূপে লবণ সেতু হিসেবে ক্রিয়া করে থাকে। তাহলে এটা এতটুকু কি করবো, এতটুকু আমরা আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে না। এতটুকু আমরা কি করে নেবো ভাইয়া পুরা, এতটুকু আমরা দুভাবে আন্ডারলাইন করে নেব যে পরোক্ষভাবে সংযোগরূপী লবণ সেতু তোমার কি ভূমিকা রাখতে পারে। তারপর এখানে 2 নম্বর পয়েন্টে চলে আসো যে লবণ সেতু কোষে বর্তনী পূর্ণ করে এবং উভয় অর্ধকোষ বিদ্যুতিক চার্জের নিরপেক্ষ বজায় রাখে। শেষ, লবণ সেতু প্রস্তুতি প্রণালী জাস্ট কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে তোমার কি রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে তোমার এতটুকু পড়বা যে তোমার এখানে তোমার পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, তোমার সোডিয়াম সালফার ব্যবহার করা হয়। তো এগুলা তোমার লবণ হিসেবে ব্যবহার করা হতে পারে, এবং জলীয় দ্রবণের ঘনমাত্রা থাকে 0.1 মিটার, এবং সেটা তোমার লিখতে উল্টানো ইউ আকৃতির মতো। শেষ, এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। তারপর কোষ বিভব বা তড়িৎ কোষের বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি, এখানে চলে আসলাম যে জারণ অর্ধকোষ বা অ্যানোডকে বাহ্যিক বর্তনী রূপে কপার তার ও ভোল্টমিটার সহ বিজারণ অর্ধকোষ এবং ক্যাথোডের সাথে সুইচের মাধ্যমে যুক্ত করলে উভয় তড়িৎদ্বারে বিভব পার্থক্য কারণে বিদ্যুৎ প্রবাহ ভোল্ট হবে 1.1 ভোল্ট হতে পারে, রেকর্ড করা হয়। তাহলে কত রেকর্ড করা হতে পারে, 1.1 ভোল্ট রেকর্ড করা হতে পারে। এটি হলো বিদ্যুৎ প্রবাহের সৃষ্টিকারী গ্যালভানিক কোষ। তাহলে এক ধরনের গ্যালভানিক কোষ হতে পারে। এই পয়েন্টটা এমসিকিউর জন্য মুখস্থ করবা। তারপর নেক্সট পয়েন্ট আমরা চলে যাই। নেক্সট এখান থেকে আমরা অল্প একটু দাগাই দিই কোন কোন এগুলো তোমার মুখস্থ করে নিতে হবে। যে পটাশিয়াম ক্লোরাইড, তোমার কি পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট এবং তোমার Na2SO4 এই যৌগগুলো ব্যবহার করা হয় লবণ সেতু হিসাবে। লবণ সেতু তোমার কি দেখতে তোমার ইউ এর মতো, ঠিক আছে না, এবং সেটা ঘনমাত্রা থাকতে পারে কত 0.1
মোলার ঘনমাত্রা থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট তোমরা কি করবা, রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। যখন আমি তোমাদের ম্যাথ করাই দেবো বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তখন সুন্দরভাবে এগুলো আমি সুন্দরভাবে ধরে ধরে পড়াই দেবো। এখান থেকে তোমরা দেখবা যে 1.1 ইলেকট্রন ভোল্ট রাইসে। আর এই যে তোমার হচ্ছে এই যে তোমার এই পুরা তোমার হচ্ছে কি এই পার্টটা সুন্দরভাবে তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইউজ পরিমাণে ইম্পর্টেন্ট। আর এসএসসি পরীক্ষার জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট। তোমাকে সুন্দরভাবে কভার করতে হবে, ঠিক আছে না। তোমাকে বলবে যে এই তোমার যে কোনো একটা ট্রু ফলস দেবে, এখান থেকে বেশি করে তোমার ট্রু ফলস আসে বলে নিচে কোনটি সঠিক নিচে কোনটি সঠিক নয়। তো নিজ দায়িত্বে সুন্দরভাবে বারবার লিখবা এবং পড়ে নিবা। যেখানে তোমার হচ্ছে কি ই নট হচ্ছে তোমার হচ্ছে কি অ্যানোডের বিজন বিভব, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি তোমার যদি অ্যানোড থাকে তার বিজন বিভব, আর যদি ক্যাথোড থাকে সেটা হচ্ছে কি জারণ বিজন বিভব হবে। অ্যানোড থাকলে বিজারণ, ক্যাথোড থাকলে জারণ। এবং তোমার হচ্ছে কি যদি অ্যানোড ওক্স থাকে তাহলে জারণ বিভব, আর যদি ক্যাথোড থাকে তাহলে তোমার হচ্ছে কি ক্যাথোড যদি থাকে তাহলে কি আসবে, ক্যাথোড যদি থাকে তাহলে হচ্ছে কি জারণ বিভব চলে আসবে। তো সুন্দরভাবে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব। এটা হিউজ পরিমাণে এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমার কনফিউশন করে দেওয়ার জন্য। তো সুন্দরভাবে এতটুকু কি করবো আমরা মুখস্থ করে নেব। যেখানে তোমার কি আমরা পড়ে আসলাম, যেখানে ভোল্টের পরিমাণ থাকে 1.1 ভোল্ট থাকতে পারে। তো এটাও আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না। তারপর এটা এমসিকিউ আমরা সুন্দরভাবে কি করবো, বাসায় তোমরা সলভ করবা, পড়ে সলভ করবা, ঠিক আছে না। তো আমরা তোমার কি আজকে এতটুকু পর্যন্ত আমরা সুন্দরভাবে তোমার সাথে কভার করে নিলাম এবং সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এই ক্লাসটা অল্প একটু করে নিবা মনোযোগ সহকারে, ঠিক আছে না। ভাইয়া যেহেতু তোমার সাথে অল্প একটু অসুস্থ, ঠিক আছে। তো ভাইয়া সুন্দরভাবে তোমার সাথে একদম প্রপারলি তোমার সুস্থ হলেই তোমার একদম সুন্দরভাবে ক্লাস একদম রান করে দেবে এবং সুন্দরভাবে স্মুথলি ভাবে তোমাদের পড়াবে। তো অল্প একটু আমাকে হেল্প করো, পড়াশোনার প্রতি অল্প একটু তোমার অ্যাটেনশন দাও এবং আমাকে অল্প একটু তোমার কি হেল্প করো যে ভাই অল্প একটু অসুস্থ, একটু আমরা কি ছাড় দিই ভাইয়াকে, ঠিক আছে। তারপর আমি সুন্দরভাবে তোমাদের কভার করে দেবো, তোমাদের কোনো চিন্তা থাকবে না। তো ওভারঅল অনেক সময় দেওয়ার জন্য তোমাকে এই তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ভালোভাবে পড়াশোনা করব এবং তোমাকে নিজের শরীরের প্রতি যত্নশীল হবো, ঠিক আছে। আর সুন্দরভাবে এক্সামগুলো তোমরা সুন্দরভাবে দিয়ে দেবে আমাদের পার্সোনাল বেসে। তো ওভারঅল তোমার সবাইকে টাটা, সুন্দরভাবে ভালো থাকো, পড়াশোনা করো। আজকে এতটুকুই। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।